শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো। শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকা যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি। সুচিকিৎসক পুনর্বাসনের দাবিতে দিনভর শ্যামলীর সড়কে অবস্থানের পর গতকাল রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের সড়কে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা অবরোধ কর্মসূচির জনপথ ঢাকা। দাবির হিড়িক দিনে দিনে ভোগান্তি বাড়ছে নগরবাসীর। জিম্মি করে পথ ঘাট বন্ধ। থোড়াই কেয়ার আন্দোলনকারীদের যৌক্তিক অযৌক্তিক কিছুই বুঝতে চান না তারা। দর্শক, আমরা দেখছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, যেদিন দায়িত্ব নিয়েছেন এর পর থেকেই কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই এক একজন এক এক দাবি নিয়ে ঢাকা শহরের রাজপথে, বিশেষ করে প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে, একই সাথে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে এর আশপাশকে ঘিরেও কিন্তু তাদের অবস্থান করতে দেখা দিয়েছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। আমরা দেখছি একেবারে রিক্সা চালক থেকে শুরু করে সচিবালয়ের যে কর্মকর্তা রয়েছেন, সচিবদের পর্যন্ত এই আন্দোলন করতে দেখেছি। গতকালকে আমরা দেখলাম যেটি সেটি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন তারাও কিন্তু আন্দোলন করেছেন রাস্তা বন্ধ করে দিয়ে। শ্যামলীতে আমরা সেই অবস্থান দেখেছি, পরে তারা কিন্তু সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গিয়েছেন। তো এই যে অবস্থা তৈরি হয়েছে, প্রতিনিয়ত যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় দাঁড়ানো, সেই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে সম্প্রতি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন, সেই আমরণ অনশন কিন্তু এখনও পর্যন্ত চলছে। গতকালকে তারা শিক্ষা উপদেষ্টার দেওয়া যে বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে আসলে সংস্কার কার্যক্রম কতটুকু সম্ভব? আমরা দেখছিলাম যে এই সরকার কিন্তু দায়িত্ব নিয়েছিলেন যে সংস্কারের পরে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে মানুষের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বাস্তবায়ন হবে। মানুষ বিগত বছরগুলোতে যেই ভোট থেকে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, তাদের প্রতিনিধি নির্বাচন থেকে বঞ্চিত ছিল, সেটি থেকে তারা রেহাই পাবেন। কিন্তু এই যে সম্প্রতি প্রতিনিয়ত এক একটি ঝক্কি ঝামেলা তৈরি হয়েছে, সরকারের প্রতি চাপ সৃষ্টি করা হচ্ছে, সেই চাপের মধ্যে আসলে নতুন করে সরকার সেই সংস্কারের জায়গাগুলো ভাবা কতটুকু সহজ হয়েছে আমরা দেখছি। যে এর মধ্যে আমরা দেখেছিলাম যে সংস্কারের লক্ষ্যে কয়েকটি কমিশন কিন্তু গঠন করা হয়েছে, সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশন কিন্তু মধ্যে তাদের যে প্রস্তাবনা সেটি কিন্তু জমা দিয়েছে। সেই প্রস্তাব নিয়ে কাজ করা আসলে কতটুকু সাধ্য আসলে কোলাবে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটি কিন্তু একটু দেখবার বিষয়। আমরা দেখছি যে আসলে প্রতিনিয়ত এই যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াও কিন্তু নিয়ে সরকারকে ভাবতে হচ্ছে। ফলে সংস্কার কিন্তু পিছনেই পড়ে যাচ্ছে এবং নির্বাচন সেটি আসলে এখনও পর্যন্ত যেহেতু কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি, ফলে নির্বাচন আরও পিছাবে কিনা সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন দেখা যায়। ইতিমধ্যে আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত। দর্শক, আমরা এই নিয়ে আরও পরে বিস্তারিত কথা বলবো। এর পাশে আমরা যে সংবাদগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তারেক রহমান বললেন, সংস্কারের আলোচনা দীর্ঘ হলে দেশ সংকটে পড়বে। আমরা একটু আলোচনা করছিলাম যেটি নিয়ে, পাইকারিতে কমলেও প্রভাব নেই খুচরায়। চট্টগ্রামে চালের বাজার, খুচরা ব্যবসায়ীরা সহজে দাম কমাতে চান না বলে অভিযোগ ব্যবসায়ী নেতার। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও সংকটের নেপথ্যে কর্পোরেট প্রতিষ্ঠানের মজুতদারি, আলটিমেটাম দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হয় না। 283 কোটির যন্ত্রাংশ বেশিরভাগই বিকল। বিএসএমএমইউ সুপার হাসপাতাল দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ। সরকারের অর্থে কোরিয়ার প্রশিক্ষণ নিয়ে যোগ দেননি 85 জন। যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল খসরু, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিচ্ছেন জাইমা, অর্থাৎ তারেক রহমানের মেয়ে। তিনি কিন্তু রাজনীতিতে এই প্রথম প্রকাশ্যে আসছেন। বাংলাদেশের জন্য সহায়তার বরাদ্দ কমায়নি ভারত, পুরনো বিতর্কে লাগতে পারে নতুন হাওয়া। স্বতন্ত্র প্রার্থীদের 500 ভোটারের সম্মতি, এই ধরনের বিধান সংবিধান পরিপন্থী সাবেক ইসি রফিকুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে স্বাক্ষর বৈষম্যমূলক ডাক্তার শামসুল আলম, এমন বিধান সমর্থনযোগ্য নয় মনে করেন রাজনীতিকদের অনেকেই। জ্বালানি তেলের পর এবার বাড়ল এলপিজির দাম। অডিট শ্রীলঙ্কায় ঘুরে বেড়ান মালদ্বীপ। সরকারি কোনো আদেশই মানেননি 2 অডিটর, দোষী প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা সিএজি কার্যালয়। চোখে আঘাতের এত রোগী দেখে বিস্মিত সিঙ্গাপুরের চিকিৎসকরা। দর্শকের পরে যুগান্তর পত্রিকা, সেই যুগান্তর পত্রিকায় আমরা সেই একই সংবাদ দেখছি। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর মিন্টু রোডে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে বুধবার মধ্যরাতে জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আহতরা বারবার কেন রাস্তায়? দর্শক, এটি নিয়ে কিন্তু প্রতিনিয়ত এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দেখছি যে এই যে
বাংলাদেশের যেই পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটের মধ্যে আসলে দাবি দেওয়া আদায়ের ব্যাপারে আসলে কোনো যৌক্তিকতা না থাকলেও অনেকেই এই যে রাস্তায় নেমে যাওয়া, সেই রাস্তায় নামার ফলে প্রতিনিয়ত আমরা দেখছি যে জনগণকে যে ভোগান্তি পোহাতে হয় সেই ভোগান্তি কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। মানুষ কিন্তু ইতিমধ্যেই বিষয়গুলো নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তি প্রকাশ করছে, বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এটি নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। দর্শক, আমরা শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন আতিকুর রহমান, সদস্য বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। আমরা দেখছিলাম যে আসলে আজকে যে পত্রিকার মধ্যে প্রধান দুটি পত্রিকার সংবাদ দেখলাম, সেখানে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ছিলেন তাদের যে বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার বাসভবন ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার যে চেষ্টা সেটি কিন্তু তারা গতকালকে করেছেন। জনাব আতিকুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন জি, আমাকে? আমি শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম পত্রিকাগুলোর যে সংবাদ শিরোনাম, এর মধ্যে যে প্রধান দুটি পত্রিকার সেই সংবাদ একই সংবাদ প্রকাশিত হয়েছে এবং এটি নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে যে আমরা দেখছি যে মানুষের দাবি দেওয়া আদায়, বিশেষ করে তিতুমির বিশ্ববিদ্যালয়ের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। এর আগেও আমরা দেখছি রিক্সা চালক থেকে শুরু করে আনসার থেকে শুরু করে সচিবালয় সব জায়গায় আসলে এই যে আসলে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা। তো সেই ক্ষেত্রে আসলে আপনি যেহেতু সংস্কারের পরিষদেও দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম একটু আগে, যে এইসব দাবি দেওয়া নিয়ে রাস্তায় যদি জনগণ এভাবে নামতে থাকে তাহলে সংস্কার আসলে করা কতটুকু সম্ভব হবে এই সরকারের পক্ষে, সেটি একটু যদি আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি যে বিষয়টি সর্বপ্রথম বলতে চাচ্ছি যে আপনার মানুষ তো দীর্ঘদিনের যে ক্ষোভ, দীর্ঘদিনের আমাদের যে অনিয়ম, সে অনিয়মের বিরুদ্ধে কথা বলার সুযোগ মানুষের ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সকলেই সকল অবস্থান থেকে তারা তাদের দাবি দাওয়াগুলো আমাদের সরকারকে জানানোর জন্য চেষ্টা করছেন। তবে সবচেয়ে যে বিষয়টি অত্যন্ত দুঃখজনক সেটা হলো জুলাই বিপ্লবের পর যাদের রক্তের বিনিময়, যাদের রক্তস্নাত আমাদের এই অর্জন, আমাদের এই স্বাধীনতা, নতুন বাংলাদেশের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে চিকিৎসার দরকার, সেই চিকিৎসা থেকে তারা বঞ্চিত হয়ে তারা কিন্তু এই আন্দোলনের পথে আসছে। এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারের কিন্তু কমিটমেন্ট ছিল যে যারা জুলাই বিপ্লবে আহত হয়েছে বা জুলাই বিপ্লবে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। আমি আমি বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ এফবিসিসি এর পক্ষ থেকেও এই দাবি জানাচ্ছি যে আন্দোলন পর্যায়ে কেন আসতে হবে। আমাদের এই আপনার আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের সকল আহত এবং যারা নিহত হয়েছেন সে সকল পরিবার এবং আহতদের অনতিবিলম্বে এদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। এবং সাথে সাথে তাদেরকে যদি প্রয়োজন হয়, যেটা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দেরও একটাই কথা ছিল যে তাদেরকে প্রয়োজনে বিদেশে গিয়েও চিকিৎসা করাতে হবে। আর অন্যান্য যে সকল বিষয় আপনি অবতারণ করেছেন যে মানুষ রাস্তায় নেমেছে, অ্যাকচুয়ালি এটা একটা স্বাধীনতা আহ পরবর্তী এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। আমার বিশ্বাস সরকার যেভাবে উদ্যোগ নিচ্ছে সেগুলো যদি আমাদের সংস্কার কার্যক্রমগুলি অল্প সময়ের মধ্যে শেষ হয় তাহলে আমার মনে হয় সেটা কমে আসবে এবং মানুষ যে কাঙ্ক্ষিত যে আপনার স্বাধীনতা, সে স্বাধীনতা ভোগ করবে। এই বৈষম্য থাকবে না, সবাই সব অবস্থান থেকে ভালোভাবে তাদের কাজগুলো করতে যে পারবে। নিশ্চয়ই আমরাও আসলে বিগত এই যে ১৫ বছর মানুষের যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কিন্তু আসলে যারা বঞ্চিত তারা কিন্তু প্রকাশ করতে পারেনি। ফলে এটি একটি অবশ্যই একটি প্রশংসার যোগ্য যে আসলে মানুষ তাদের এখন বাক স্বাধীনতা যেটি তারা সেটি ফিরে পেয়েছে, তাদের দাবি দেওয়া নিয়ে তারা রাস্তায় নেমেছে। কিন্তু আসলে এই যে বিগত ১৫ বছর তারা কিন্তু এটি ধৈর্য ধরেছে, হ্যাঁ, সেটি কিন্তু এই সময়টুকু কিন্তু সংস্কার করতে হবে। সরকার কিন্তু বলছিল যে আসলে এ বছর অথবা সামনের বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তারা যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো করবেন। সেই দিক থেকে যেই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে, আপনি যেহেতু একটি সংস্কার কমিশনের এফবিসি এর পক্ষ থেকে মিডিয়ার দায়িত্বে রয়েছেন, তো সেদিক থেকে আপনাদেরও নিশ্চয়ই প্রস্তাবনা রয়েছে। সেই সব প্রস্তাবনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এইসব দাবি দেওয়া, সব শ্রেণী পেশার মানুষের রাস্তায় নামা, এটা আসলে বাধা হয়ে দাঁড়াবে কিনা, কি মনে হয় আপনার? আমি আপনি আমাদের আমরা যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই,
এটা 4 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে আমাদের ব্যবসায়িক অর্থাৎ এফবিসিসিআই মানুষের ব্যবসায়ীদের কথা বলবে, আপনার ক্ষুদ্র মাঝারি সকল ব্যবসায়ীদের কথা বলবে, এবং আমাদের দাবি ছিল দুইটা, সেটা হলো 15 বছরে যারা এই বিসিসিআই কে যারা অনিয়মের একটি সূতিকাগারে পরিচালনা করেছিল তাদের পদত্যাগ করা, সেটা আমরা সফল হয়েছি। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সেখানে প্রশাসক নিয়োগ করেছে। আমাদের দ্বিতীয় যেই দাবিটি সবচেয়ে বেশি আমরা করেছি সেটা হলো আপনার সরাসরি নির্বাচন, অর্থাৎ সভাপতি সহসভাপতি সহ সকল পর্যায়ে যদি সরাসরি নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে যদি বিসিসিআই এর দায়িত্ব আছে তাহলে জবাবদিহিতা থাকবে। আমরা কিন্তু প্রথম দিকে বাধ্য হয়েছি আন্দোলন করার জন্য। এখন কিন্তু আমরা ব্যবসায়ীরা কিন্তু রাস্তায় আর আন্দোলন করছি না। বিসিসিআই বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ, আমরা সরকারকে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা পাঠিয়েছি যে আমরা কি ধরনের সংস্কার হলে এদেশের ব্যবসায়ী সমাজ উপকৃত হবে এবং সাধারণ মানুষ। আজকে গতকালকে দেখেন বণিক বার্তার যে মিটিং ছিল সেখানে আমি সারাক্ষণে ছিলাম। সেখানেও এই যে সামনে আমাদের রমজান, রমজান নিয়ে যে দ্রব্যমূল্যর যে একটা আপনার বৃদ্ধির যে প্রবণতা সেটা যেন না হয়, কারণ সাধারণ মানুষ যদি আপনার ক্রয় ক্ষমতার মধ্যে যদি পণ্যের দাম না থাকে তাহলে কিন্তু মানুষের জন্য অনেক কষ্ট হয়। আর রমজানে কিন্তু বিশেষ কতগুলি পণ্য আছে, বিশেষ কতগুলি খাদ্যদ্রব্য আছে যেগুলো খুব বেশি প্রয়োজন হয়। তো সেখানে সকল আলোচক, সেখানে সকল ডিসকাশন যারা ছিলেন সবাই একমত হয়েছেন যে আমাদের সিন্ডিকেট বা চাঁদাবাজি বন্ধ করতে, এবং আমরা ব্যবসায়ীরা বিশেষ করে যারা আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তারা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের অনিয়ম চাঁদাবাজির কারণে তারা সঠিকভাবে তাদের পণ্যগুলো আমাদের ভোক্তাদের পর্যায়ে পৌঁছাতে পারে না। সেই বিষয়টি ও আমরা দৃষ্টি রাখছি এবং আমরা বিসিসিআই সংস্কার পরিষদ প্রতিনিয়তই সরকারের সাথে এ বিষয়ে কথা বলে যাচ্ছি, এবং আমার বিশ্বাস যে আমরা সকলে যদি একসাথে কাজ করি নতুন বাংলাদেশে সামনের দিকগুলোতে মানুষ সবকিছুতেই একটা সুফল ভোগ করবে। একেবারে ছোট করে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, একেবারে অল্প কথাই, সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম আপনি সিন্ডিকেটের কথা বলছিলেন, সবাই বলছিল যে বিগত সরকার 15 বছর ক্ষমতায় থাকার ফলে একটি ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি হয়েছে, যে সিন্ডিকেট সবার ধারণা ছিল যে এই সরকার যাওয়ার পরে সেই সিন্ডিকেট থাকবে না, বাজারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু আমরা এখন দেখছি সেই সিন্ডিকেট বহাল তবিয়তে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পণ্যকে আটকে রেখে মানুষকে জিম্মি করে পণ্যের দাম বাড়াচ্ছে। আপনি যেহেতু ব্যবসায়ীদের একটি সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, সেই ক্ষেত্রে একেবারে ছোট করে জানতে চাইব এই সিন্ডিকেট ভাঙা আসলে বাংলাদেশের পক্ষে কেন সম্ভব হচ্ছে না, কোনো সরকারের পক্ষে কেন সম্ভব হচ্ছে না, একটা ছোট করে জানতে চাই। আমি যেটা বলবো এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে। আপনার সিন্ডিকেট ব্যবস্থা ভাঙার জন্য আরো একটু সক্ষমতা প্রয়োজন, এবং আপনি যখন আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কতগুলি পদক্ষেপ নিতে হবে, সেটা হলো আপনি যখন আমাদের যে আমদানি নির্ভর যে সকল পণ্য সেটা শুধু 4-5 জনকে আপনাকে শুধু যদি আপনি ক্রয়াদেশ দেন তাহলে হবে না, এটা সকলের জন্য ওপেন করে দিতে হবে। যখন অনেক লোক একসাথে একই পণ্য নিয়ে আসবে তখন এই সিন্ডিকেটের বিষয়টাও থাকবে না, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে কারা এই কাজগুলো করছে। মনিটরিং এর ব্যবস্থাটা খুব জোরালো করতে হবে, এবং সাথে সাথে আপনারা জানেন একটা পণ্য বাংলাদেশে আসার জন্য কিন্তু আপনাকে এলসি ওপেন করতে হয়, আপনাকে ব্যাংকের সাথে লেনদেন করতে হয়, বাংলাদেশ ব্যাংক, আপনার আমাদের টিসিবি এবং বাণিজ্য মন্ত্রণালয়, তারা যদি সঠিকভাবে এই জিনিসগুলোকে মনিটরিং করে আমার মনে হয় সিন্ডিকেট যে বাইরের যেই পণ্যগুলো নিয়ে সিন্ডিকেটের সেটা হবে না, এবং দেশীয় পণ্যের চাঁদাবাজি যদি বন্ধ হয় সেখানেও কিন্তু সিন্ডিকেটের একটা প্রভাব মুক্ত হবে, এবং মজুদদারি সেটা সবসময় আমাদের মজুদদারি থেকে দূরে থাকতে হবে। মানুষকে স্বাভাবিকভাবে পণ্য পৌঁছিয়ে দিলেই কেবল এই সিন্ডিকেট থেকে আমাদের আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও সেটাই আশা করব এবং ব্যবসায়ীদের পক্ষ থেকেও সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন সাধারণ জনগণের প্রতি, এমন প্রত্যাশা রেখেই আমরা শেষ করছি। জনাব আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ বিসিআইয়ের মিডিয়া লিয়াজু কমিটির সদস্য আতিকুর রহমান। কথা হচ্ছিল সাম্প্রদায়িক সব ধরনের বিষয় নিয়ে। দর্শক, শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রয়েছে দৈনিক ইত্তেফাক। টঙ্গীর তুরাগ তীরে গতকাল 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মোনাজাতে দুনিয়া আখিরাতের শান্তি কামনা। আজ শুরু দ্বিতীয় ধাপ। অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের উপমন্ত্রীর বৈঠক।
অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা, অবরোধ কর্মসূচি চলবে, শিক্ষার্থীদের 3 দফা। সংস্কার যত দেরি হবে দেশ তত বেশি সংকটে পড়বে, তারেক রহমান। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবুত্থানে আহতদের অবস্থান। চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার। 12 কেজি এলপিজির দাম বাড়ল 19 টাকা। রয়েছে নয়া দিগন্ত, বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন, এডিপির অর্থায়নে বিদেশি ঋণ 60 ভাগ, দেশীয় 40 ভাগ। গাজাবাসীকে মিশর ও জর্দানে স্থানান্তর, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে আরব কূটনীতিকদের যৌথ বিবৃতি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ সমাপ্ত, আখিরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। সংস্কার আলাপ দীর্ঘায়িত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে, তারেক রহমান। মাউসি ও নায়েমের ডিজি নিয়োগ নিয়ে তুলকালাম, পদায়ন ও যোগদান নিয়ে কঠোর গোপনীয়তা। রয়েছে জনকণ্ঠ পত্রিকা। মুসলিম উম্মার শান্তি কামনা, লাখো মুসলির আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাক্তির। 12 কেজি এলপিজির সিলিন্ডারের দাম বাড়ল 19 টাকা, বিক্ষোভ অবরোধে স্থবির ঢাকা, জনদুর্ভোগ। 71কে সবার উপরে স্থান দিয়ে প্রস্তাব তৈরি করছে বিএনপি, জুলাই ঘোষণাপত্র। একনেক সভা, 12,500 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন। নির্বাচিত সরকার আগে মূল্যস্ফীতি ঠিক করা কঠিন, অন্যতম কারণ চাঁদাবাজি, অর্থ উপদেষ্টা। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। ভোটে হচ্ছে 4 জোট, আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক্তির। হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেন সিমেন। গণভবনে 3 দফা বৈঠক, প্রথম আলোর নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। যমুনার সামনে বিক্ষোভ, ভ্যান চালককে বেঁধে পেটালেন ম্যাজিস্ট্রেট। রয়েছে সময় আলো। গতি ফিরছে তিস্তায়, সংস্কারের ফাঁকে ভোটের প্রস্তুতি জামায়াতের। পরিকল্পনায় 300 আসন চূড়ান্ত করা হচ্ছে, আসন ভিত্তিক প্রার্থী তালিকা। এলাকায় তৎপরতা বাড়িয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। জামায়াত কিভাবে নির্বাচন করবে তা ভোটের আগে সিদ্ধান্ত হবে, এখন গ্রাউন্ড ওয়ার্ক করছে। হামিদুর রহমান আজাদ। এরপর নিচের দিকে আমরা দেখছি, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে ত্রাণ উপদেষ্টা, আজীবন চিকিৎসা বিবেচনাধীন। শিক্ষা উপদেষ্টা দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। দাবির শহর ঢাকায় স্থবির জনজীবন, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধের দাবিতে ভুক্তভোগীদের। জানাবো প্রথম আলো সংবাদ শিরোনাম। গুলি ছোড়ায় কড়াকড়ি, বল প্রয়োগে 5 সুপারিশ। দাবি পূরণে আশ্বাস, গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা। টানা 4র্থ দিনে সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা, 3 দফা দাবি, আজও কর্মসূচি। তিতুমির কলেজ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা, সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়। কানাডা, মেক্সিকো, চীনের উপর বাড়তি শুল্ক, সুযোগ বাংলাদেশেও। যুক্তরাষ্ট্রের রপ্তানি, কানাডা মেক্সিকোর পণ্যে 25%, চীনা পণ্যে বর্তমান হারে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। দর্শক, প্রতিনিয়তই আমরা দেখছি যে আমেরিকান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রতিনিয়ত নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করছেন এবং সারা বিশ্বে কিন্তু সেটি নিয়ে নানানভাবে প্রভাব পড়ছে, নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা দেখছি যে আরবের যারা নেতা রয়েছে তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের করা প্রজ্ঞাপনে যৌথ বিবৃতি দিয়েছে এবং সেই প্রভাব কিন্তু সব দেশেই পড়ছে। ফলে আমেরিকার প্রতি সবার কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, আমরা দেখছি। তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার যে নীতি বাস্তবায়ন, সেটি কিন্তু বলছেন যে গোল্ডেন আমেরিকা করার তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন একের পর এক। এবং সেই সিদ্ধান্তগুলো কোন দেশ বা কার বিরুদ্ধে যাচ্ছে সেটি নয়, শুধুমাত্র আমেরিকার জনগণের কল্যাণে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। আমাদের সঙ্গে দেখছিলাম আজকে বেশ কিছু পত্রিকায় প্রায় একই ধরনের সংবাদ করা হয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য সংবাদ ছিল, সেটি হচ্ছে যে ঢাকা শহরকে দাবি দেওয়ার শহরে পরিণত করেছে। এর মধ্যে গতকালকে যেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের যে যৌক্তিক দাবি, সেটি নিয়ে সবাই আলোচনা করছেন। আমাদের সাথে একজন অতিথি ভার্চুয়ালি যুক্ত ছিলেন, তিনিও কিন্তু বলছেন যে আসলে যারা আহত হয়েছেন, যাদের কারণে মানুষ কথা বলতে পারছে, যাদের কারণে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছেন, যাদের কারণে মানুষ একটি নিরবিচ্ছিন্ন একটি ভোট করার, একটি নির্বাচন করার স্বপ্ন দেখছেন, তাদের অবশ্যই এই সরকারের দায়িত্ব নেওয়া উচিত তাদের সুস্থ হওয়ার জন্য এবং তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই লক্ষ্যেই তারা কাজ করবে এমন প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চিন্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন। সংবাদ বিশ্লেষণ আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।